গায়ে বেগুনি রঙের একটা সিল্কের শাড়ি জড়িয়ে নিয়েছে তুলি, পিছনের খোঁপায় বেলি ফুলের মালা গাঁথা, সামনে কিছু চুল মৃদু হাওয়ার তালে কপালে উপসে পড়ছে। দুহাতে বেগুনি রঙের মেটাল চুড়ি রিমঝিম আওয়াজ তুলে চলেছে প্রতিটি পদক্ষেপে। চিকন গোলাপি রাঙা ঠোঁটে লজ্জালু রেখার সরাসরি, হৃদয়ে হওয়া ক্ষতগুলো ভরাট করে দিয়েছে আদ্র। তুলি আমরিনের কাছ থেকে জেনেছিল আদ্র একজন হার্ট সার্জন। তুলির হার্টের চিকিৎসা করতে আদ্রর কোনো মেডিসিন দিতে হয়নি, বরং দিতে হয়েছে এক আকাশসম সুখ। এ মুহূর্তে তুলির নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে মনে হচ্ছে। সুখের আস্বাদনই তো আজ হাউমাউ করে কেঁদেছে। জরিফাকে দেখে এক পলকের জন্য স্তব্ধ হলেও খানিকটা সময় পর খুশিতে নিজেকে সামলাতে পারল না। চরম লজ্জা পেলেও পাগলের মতো কান্নার কারণ জিজ্ঞেস করেনি আদ্র। তাতেই খানিক সময় বিস্মিত ছিল। উল্টো নিজের কাবার্ড থেকে একটা শপিং ব্যাগ এনে তুলির কোলে রেখেছিল। খোলার জন্য ইশারা করতেই তুলি শপিং ব্যাগ খুলে কয়েক পল নিস্তব্ধতায় কাটিয়ে দিল। আদ্র যে তার কথা অনুযায়ী তাকে একটা শাড়ি, সাথে চুড়ি, কাজল, বেলি ফুলের মালা দিবে, কল্পনাতীত ছিল তার কাছে। কাঁদতে চাইল, কাঁদল না তুলি। একটা হাত আঁকড়ে ধরে হাতের মুঠোয় পুরে নিল আদ্র। নিমেষে অজানা এক শিহরণ বয়ে গেল অন্তঃস্থলে। কর্ণপাত হলো আদ্রের বিষণ্ণ কণ্ঠস্বর। জারিফা ছোট ফুপির মেয়ে, ওর কাছে আমি খুবই বিশেষ। ঠিক জারিফাও আমার জীবনে বিশেষ। তুমি এতটাও দুর্বল প্রকৃতির রূপ ধারণ করো না। তুলি যে অন্যের হৃদয় দুর্বল করে দেয়। হতবাক, হতবুদ্ধি হয়ে চেয়ে রইল তুলি। আদ্রের কথার পিঠে কি জবাব দিবে গুছিয়ে নিতে পারছে না। তন্মধ্যে এটাও ঠাউর করতে পারছে না আদ্র কেন এসব বলছে। কিন্তু আদ্রর কোমল আদরে মাখা স্বর তার মনে অসম্ভব ভালো লাগার সঞ্চার ঘটালো। শাড়িটার জন্য ধন্যবাদ জানাতে গিয়েও আটকে পড়ল আদ্রর শ্রুতি মধুর কথার মাঝে। বাক্যটা এখনও তুলির কানে বারংবার বেজে উঠেছে। ধন্যবাদ দিতে হবে না, শুধু এক টুকরো হাসি আমায় নিবেদন করো শ্যামাঙ্গিনী। আমরিনদের বাড়ির বাগানের পাশের জায়গাটায় মেহেদি অনুষ্ঠানের জন্য সাজানো হয়েছে। চারিদিকে স্টার আকৃতির ফেয়ারি লাইট দিয়ে সাজানো। আলোতে ঝলমল করছে পুরোটা জায়গা। বাগান থেকে ফুলের ঘ্রাণ মৌ মৌ করে নাকে এসে দোলা দিয়ে যাচ্ছে। কিছুটা দূরে সবাই মিলে বসে কথা বলছে, আড্ডা দিচ্ছে। আমরিন সবুজ একটা লেহেঙ্গা পরে মেহেদির ডালা নিয়ে স্টেজে যাচ্ছে। কিন্তু যার জন্য তুলি রমণীর রূপ ধারণ করলো তার হদিশও পেল না। তবু তাকে খোঁজার উদ্দেশ্যে এগিয়ে যেতে লাগলো। কিছু একটা ভেবে থেমে গেল। তুলি মনে প্রাণে চায় সেই মানুষটা তাকে প্রথম দেখুক, তাই আড়ালে দাঁড়িয়ে রইল। দূর থেকে পূর্ব মুগ্ধকর দৃষ্টিতে তাকিয়ে আসছে তুলির দিকে। পূর্বর নজরকে লক্ষ্য করে তার সাথে আসা দুই বন্ধু তুলিকে দেখে অপলক তাকিয়ে রইল। রিশাদ নামের ছেলেটা লোভাতুর কণ্ঠে বলে উঠল, দোস্ত, আমরা কিন্তু মিলেমিশে ভাগ করলেও পারি। চরচর করে মাথায় রাগ চেপে বসল পূর্বর। চোয়াল শক্ত হয়ে এলো সেকেন্ডেই। রিশাদের কলার চেপে ধরে কঠোর কণ্ঠে দাঁতে দাঁত চেপে বলল, লাশ হতে না চাইলে ওই মেয়ের দিকে নিজের বাজে নজর দেওয়া বন্ধ কর, খুন করে ফেলবো একদম। কাছের বন্ধুর কাছ থেকে এমন বাচনভঙ্গিতে ভড়কে গেল রিশাদ। পর মুহূর্তে শয়তানি হাসি দিয়ে বলে উঠল, তোর বেড পার্টনার কতজন হয়েছে তার হিসেব আমাদের অজানা নয় পূর্ব। এই মেয়েটাও নিশ্চয়ই তাই হবে। তবে আফসোস একা একাই পুরোটা বলতে পারল না রিশাদ। তার আগেই কণ্ঠনালী চেপে ধরল পূর্ব। কড়া গলায় বলে উঠল, মেয়েটা চিরকালের জন্যই আমার। কথাটা বলেই নিজের রাগ দমাতে দূরে চলে গেল। ভাইয়ের হবু শ্বশুর বাড়িতে কোনো সিন ক্রিয়েট করতে চায় না সে। তার পিছু পিছু ছুটে চলে গেল অন্য ছেলেটাও। কিন্তু রিশাদ নামের ছেলেটা দমেনি। তুলির দিকে লালসার দৃষ্টিতে তাকিয়ে রইল। অপমানে ক্রোধে তুলিকে পাওয়ার জেদ চাপল মস্তিষ্কে। ধীর পায়ে এগিয়ে এসে পিছন থেকে নিজের ঠোঁট জোড়া ছোঁয়াতে উদ্যত হলো তুলির ঘাড়ে। ড্রয়িং রুমে বাবা ও মায়ের সাথে একটা ছেলেকে বসে থাকতে দেখে চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম তুলির। ভুল দেখছে ভেবে চোখ কষলে আবারও ভালোভাবে তাকালো।
ভুল নয়, সবটাই সত্য। খুশিতে দৌড়ে গিয়ে ধপ করে সোফায় বসে ছেলেটার পাশে পড়ল। হকচকিত হয়ে উঠল ছেলেটা। ঘাড় কাত করে তুলির ঘুম ঘুম মুখটা চোখে পড়তেই ঠোঁটে হাসি ফুটে উঠল। তুলি ঠোঁট উল্টে বলে উঠল, এতদিনে আসার সময় হলো আহান ভাই? কালই ফিরেছি রাজশাহী থেকে, আর আজই সকাল সকাল এখানে। আমার জন্য তো আসুনি। আমি নিশ্চিত তুমি ইনশিতা আপুর বিয়ের জন্য এসেছ। দুটো কারণেই এসেছি। প্রথমত তোর জন্য, তাই তো আগে তোর বাসায় এসেছি। এসেই খালামনির কাছ থেকে শুনলাম তুই নাকি ইনশিতাদের বাসায়। আফসানা মেয়ের দিকে ভালোভাবে তাকালেন। তুলির ঘুমন্ত মুখ জানান দিচ্ছে ঘুম থেকে উঠেই চলে এসেছে সরাসরি। বেশ মায়া লাগছে তুলির ঘুমন্ত চেহারাটা। হালকা হেসে জিজ্ঞেস করলেন, কিরে, ঘুম থেকে উঠেই চলে এলি? নিজের মুষ্টিবদ্ধ হাতটা ওড়না দিয়ে ঢেকে ফেলল তুলি। ভোরকে যাওয়ার কণ্ঠে জবাব দিল, হ্যাঁ আম্মু, একটু পরেই তো সবার রওনা দিতে হবে। আমার এখনো অনেক কিছু গোছানো বাকি, তাই কাউকে না বলেই চলে এলাম। আচ্ছা। তুলির বাবা তৌফিক সাহেব মেয়ের মাথায় হাত বুলালেন। আদ্রদের বাসার যাওয়ার উদ্দেশ্যে আহানের সাথে উঠে দাঁড়ালেন। আহান তুলির মাথায় হাত রেখে বলে উঠল, আদ্র ভাইদের বাসায় দেখা হবে। তুলি মাথা দুলিয়ে হ্যাঁ বুঝালো। ড্রয়িং রুম থেকে রুমে এসে ঠাস করে দরজা লাগিয়ে খাটে বসে পড়ল এক প্রকার লাফিয়ে। মুঠো করে রাখা হাতটা মেরে ধরতে চক্ষুদয়ে ভেসে উঠল কড়া লাল রঙের রঞ্জিত মেহেদি রাঙা হাত ও হলুদ রঙের চিরকুট। তুলির জানা নেই তার হাতে মেহেদি কিভাবে আসলো। গতরাতে বাগানি চেয়ারে বসে ঘুমিয়ে গিয়েছিল সে, কিন্তু সকালে নিজেকে আবিষ্কার করলো আদ্র রুমে। কিছু সময়ের জন্য বিস্মিত হলেও তুলির চোখ কপালে উঠে গেল দুহাতে মেহেদি দেখে। লজ্জায় অরক্তিম হয়ে উঠেছিল তার গাল। মেহেদিকে আদ্র ভাইয়া দিয়ে দিল? আনমনে নিজেকেই নিজে প্রশ্নটা করল তুলি। কিন্তু মস্তিষ্ক বলে উঠল, উনি কেন মেহেদি দিয়ে দিবেন? তুলি মিনমিন স্বরে বলতে লাগলো, আমরিন দেয়নি তো, কিন্তু আমরিন দিলে এটা কেন লিখবে? সকাল সকাল মাথায় প্রেসার দিতে ইচ্ছে করলো না আর। বিছানা ছেড়ে আয়নার সামনে দাঁড়াতে আটকে উঠল। তার গায়ে শাড়িটা নেই, বরং কালকের নীল ড্রেসটা। শাড়িটা কোথায় গেল? কে পাল্টালো? আদ্র? চোখে মুখে ভয়ের ছাপ ফুটে উঠল। তুলির মন তুলির মস্তিষ্ককে কঠিনভাবে শাসালো। ডাক্তার সাহেবকে অবিশ্বাস করার আগে তোর মরণ হোক তুলি। হয়তো আমরিন পাল্টিয়েছে, এটা বলে তুলি গায়ের ওড়নাটা দিয়ে মাথায় ঘুমটা টেনে দিল। ড্রেসিং টেবিলের ওপর তাকাতেই দেখতে পেল শাড়িটা সুন্দর করে গুছিয়ে রাখা, কিন্তু তার উপর একটা চিরকুটো ভাঁজ করে রাখা, যা দেখে ভুরুযুগল কুঁচকে এলো। তুলি কিছু একটা ভেবে শাড়িটা আদ্রর কাবার্ডে রেখে দিল, কারণ এটা এখন নেওয়া সম্ভব না। যদি মা দেখে সন্দেহ করবে, তাই পরে নিয়ে যাবে। চিরকুটটা নিয়ে সোজা নিচে নেমে এলো। ড্রয়িং রুমে আসতেই সোফায় ঘুমিয়ে থাকা আদ্রর দিকে চোখ পড়ল তার। আদ্রর ঘুমন্ত মুখটা দেখে পরম ভালো লাগায় ছেয়ে গেল হৃদয়টা। চারিদিকে তাকিয়ে ভীতু সন্ত্রস্ত মন নিয়ে আদ্রর দিকে কিছুটা ঝুঁকে পড়ল। কাঁপা কাঁপা হাতে ছুঁয়ে দিল আদ্রর খোঁচা খোঁচা দাড়িতে। যন্ত্রণা অনুভব করল তুলি। আদ্র নিজে কষ্ট করে সোফায় ঘুমাচ্ছে, অথচ তাকে সম্পূর্ণ রুমে একা থাকতে দিয়েছে, এটা তার জন্য অনেক বেশি। দু চোখ বুঝতেই টুপ করে একটা ফোঁটা জল গড়িয়ে গেল। আবেগী মনটা সরে আসতে বাধা প্রদান করছে আদ্রকে, কিন্তু কেউ দেখে ফেললে অথবা আদ্র জেগে গেলে কি প্রত্যুত্তর করবে সে? তাই ধীর পায়ে হেঁটে বাসায় চলে এলো তুলি। চিরকুটটা তার জন্যই ছিল, এটা তার দৃঢ় বিশ্বাস। তবে কে রাখলো? পড়েই তো দেখা হয়নি। যত্ন সহকারে চিরকুটের ভাঁজটা খুলে মেলে ধরল তুলি। চোখে ভাসমান হলো খুব সুন্দর হাতের লেখা। 4 বছর আগে 2 বেনুনি করা এক পিচ্চিতে আমার অবাধ্য চোখ দুটো আটকে গিয়েছিল। বেহায়া হয়ে গিয়েছিল আমার মন। আমার নির্ঘুম প্রতিটি রাতে, প্রতি মুহূর্তে নিজেকে পৃথিবীর শ্রেষ্ঠ বেহায়া বলে অভিহিত করেছি আমি। শঙ্কায় কেটেছে নিদ্রাবিহীন আধার। এই চিন্তায় পিচ্চির মনে আমার জায়গা হবে তো? সময়ের স্রোতে পিচ্চি আজ 18তে পা রেখেছে। গতরাতে তাকে শাড়িতে দেখে বেসামাল হয়ে পড়েছিলাম। আমার এতদিনের বাধ্য হৃদয়ও। মন প্রতিবার একটা প্রশ্নই করে যাচ্ছিল, তবে কি আমার অপেক্ষার প্রহর গোনার সমাপ্তি ঘটবে এবার?
শুভ জন্মদিন তুলা। চিরকুটটা পড়ে কিছুক্ষণ থম মেরে রইল তুলি। আজ তার জন্মদিন, সে তো ভুলে বসেছিল। চিরকুটটার মালিককে তা বুঝতে আর বাকি নেই তার। কিন্তু চিরকুটের লেখাগুলো, তুলির পরিচয় আদ্রর সাথে এ বাড়িতে আসার পরেই। আগে কখনো দেখা হয়নি আদ্রর সাথে। নানুর বাড়িতে আমরিন ইনশিতার সাথে পরিচয় হলেও আদ্রর মুখটা দেখার সৌভাগ্য তার কখনো হয়নি, শুধু নামটাই শুনে গেছে। গোলাপি একটা লং টপস পরে তুলি গলায় সাদা একটা ওড়না পেঁচিয়ে নিল। ডান হাতটা লুকিয়ে অন্য হাতের টলি টানতে টানতে আদ্রদের বাড়িতে ঢুকলো। সবাইকে নিজ নিজ গাড়িতে উঠতে দেখতে পেল তুলি। মায়ের সাথে উঠতে গিয়েও বাধা পেল আমরিনের জন্য। আমরিন টেনে নিয়ে তুলিকে গাড়িতে নিজের পাশে বসালো। এই গাড়িটা বেশ বড়। সামনে নিবিড় ও সাগর, পিছনে পায়েল, রিমি, অন্তু। নিজের পাশে অন্য একটা সিট খালি দেখে ভুরু কুঁচকানো তুলি। তখনই জারিফাকে কোলে নিয়ে আদ্র হাজির হলো। পরনে কালো শার্ট, চোখে সানগ্লাস, ঠোঁটে স্মিত হাসি। তুলি রাতের জন্য কৃতজ্ঞতা স্বরূপ দৃষ্টি নিক্ষেপ করলো আদ্রর দিকে। হাত বাড়িয়ে জারিফাকে নিজের কোলে নিতে গেলে জারিফা এমন এক বাক্য বলল যা শুনে স্তব্ধ হয়ে গেল তুলি। জারিফার বাক্যটা ছিল এমন: বয়পেন বলেছে তুমি নরম, তাই তোমার কোলে যাওয়া যাবে না। তুমি ব্যথা পেলে আমার বয়পেনও ব্যথা পাবে। কথাটা বলেই জারিফা আমরিনের কোলে গিয়ে বসল। পায়েল, রিমি, অন্তু, সাগর সবার সন্দেহে দৃষ্টি নিবদ্ধ আদ্রর দিকে। আদ্র এমন ভাব করলো যেন ওদের পাত্তা দেওয়ার সময় নেই। তুলির পাশে বসে গাড়ির দরজাটা লাগিয়ে দিল। বিড়বিড় করে বলে উঠল, গার্লফ্রেন্ড আমার হাটে হাড়ি ভেঙে দিল। কথাটা কারো কর্ণগোচর না হলেও তুলির কর্ণগোচর হলো ঠিকই। ভীষণ মজা পেল সে আদ্রর কথাটা শুনে। গাড়ি ছুটে চলেছে বান্দরবনের উদ্দেশ্যে। যাত্রাটা দীর্ঘ হলেও সবাই বেশ উৎফুল্ল। তুলির কখনো বান্দরবনে যাওয়া হয়নি। জীবনে প্রথম ইনশিতার বিয়ে উপলক্ষে বান্দরবন যাওয়ার সুযোগ হয়েছে। ইনশিতার বিয়ে হবে ওদের দাদার বাড়িতে। ইনশিতাদের দাদার বাড়ি বান্দরবন। এতদূর কিভাবে কি তা প্রশ্ন জাগলো। সবটাই সম্ভব হয়েছে প্রেমের টানে। তুলি মায়ের কাছে শুনেছিল আদ্রর বাবা রাদীপ সাহেব কুমিল্লা ভার্সিটিতে চান্স পাওয়ায় এখানে পড়তে আসেন বান্দরবন থেকে। ভার্সিটিতেই পরিচয় হয় সায়রা বেগমের সাথে। তারপর প্রেম, বহু তিতিক্ষার পর বিয়ে। কারণ এতদূর মেয়ে দিতে নারাজ ছিলেন আদ্রর নানা, কিন্তু মেয়েকে এত বেশি ভালোবাসতেন যে নামের উপায় ছিল না। বিয়ের পর রাদীপ সাহেব সায়রা বেগমকে নিয়ে ঢাকায় সেটেল হন। ইনশিতার দাদা দাদি বেঁচে নেই, তাই খুব একটা যাওয়া হয় না ওদের। তবে রাদীপ সাহেবের ইচ্ছে মেউনি বাপের বাড়ির ভিটে থেকেই বিদায় দিবেন। সেই সুবাদে বরপক্ষও যাচ্ছে সেখানে। আকাশে মেঘ জমেছে, চারদিক কিছুটা অন্ধকারে ছেয়ে আছে। চট্টগ্রাম ছেড়ে বান্দরবনের দিকে ছুটে চলেছে গাড়ি। তুলি এতক্ষণ সবার সাথে কম বেশি কথা বললেও আদ্রর সাথে একটা কথাও বলেনি বললে ভুল হবে, চেষ্টা করেও পারেনি। কারণ ডাক্তার সাহেব যে ফোনে ব্যস্ত ছিল সারা রাস্তা। তুলি একবার মোবাইল উকি দিয়ে দেখার ইচ্ছে হলো, কিন্তু দেখতে হলে তো আদ্রর গা ঘেঁষে বসতে হবে। তো ইচ্ছেটাকে দমিয়ে ফেলল। পাশে যদি আদ্র তাকে ভুল বোঝে। নিবিড় উঠে সাগরের সিটে গিয়ে বসলো আর সাগর ড্রাইভিং করতে লাগলো। তুলি পাশ ফিরে দেখলো আমরিন ও জারিফা গভীর ঘুমে তলিয়ে গেছে। পিছনে অন্তু ও পায়েল পরস্পরের মাথা একসাথে ঠেকিয়ে কি সুন্দর করে ঘুমাচ্ছে। এই দুটো মানুষ যদি সচক্ষে নিজেদের এই দৃশ্য দেখত তাহলে হয়তো বিশ্বাস করতো না ভেবে হাসি পেল তুলির। রিমি কানে ইয়ারফোন গুঁজে চোখ বন্ধ করে সিটে মাথা এলিয়ে রেখেছে। তুলির নিজেরও এখন খুব ঘুম পাচ্ছে। এত লং জার্নি এর আগে কখনো করেনি সে। মাথাটা ঝিম ধরে আছে। সিটে মাথা এলিয়ে দিয়েও খুব একটা আরাম পেল না। তবে এছাড়া যে উপায় নেই। আকস্মিক চেনা স্পর্শে কেঁপে উঠল তুলি। একটা বলিষ্ঠ হাতের মালিক তাকে টেনে নিজের বুকে জড়িয়ে নিল যত্ন করে। পরম আবেশে চোখ বুজে এলো তুলির। ঠোঁটে প্রতীয়মান হলো হাসির রেখা। মাথায় ঠোঁটের ছোঁয়া পেতেই শীতল স্রোত বয়ে গেল পুরো হৃৎপিণ্ড জুড়ে। মনে মনে আওড়ালো, এই মানুষটা আমার হোক, শুধুই আমার হোক। পেশেন্টের হুঁশ ফিরেছে মিস্টার পূর্ব। ডাক্তারদের কথা শুনে উঠে দাঁড়ালো পূর্ব। ও তার সাথের সেই বন্ধু দরজা ঠেলে কেবিনে ঢুকে দেখতে পেল বিধ্বস্ত অবস্থায় পড়ে থাকা রিশাদকে। গলায় হাতে পায়ে ব্যান্ডেজ,
গত রাতেও ছেলেটা সুস্থ স্বাভাবিক ছিল। রিশাদের দিক থেকে দৃষ্টি ফিরিয়ে ডাক্তারদের দিকে তাকালো পূর্ব। সাথে সাথে ডাক্তার বললেন, উনি আর কথা বলতে পারবেন না। যে ব্যক্তি অথবা যারা ওনাকে আঘাত করেছেন আমার ধারণা মতে খুবই বিচক্ষণ ছিলেন। প্ল্যান করেই কণ্ঠনালীতে আঘাত করেছেন মেবি। হাতটাও অকেজ হয়ে পড়েছে। সূক্ষ্ম একটা নিঃশ্বাস ছাড়ল পূর্ব। তার মুখের হাবভাব বোঝা দুষ্কর। পূর্বের দিকে তাকিয়ে কিছু বলার জন্য ছটফটাতে লাগলো রিশাদ। ভয়ে তার চোখের কার্নিশ দিয়ে জল গড়িয়ে পড়ল। ভেসে উঠল কালো রাতের দৃশ্য। তুলির ঘাড়ে নিজের ঠোঁট দুটো এগিয়ে নিতে খুব শক্ত করে মুখ চেপে ধরল কেউ। টেনে হিসড়ে অতি সাবধানে নিয়ে এলো বাড়ির পিছনের সাইডে। চাঁদের আলোয় মানুষটাকে দেখে ভয়ার্ত চোখে তাকালো রিশাদ। ছোটার জন্য হাত পা ছোটাছুটির প্রয়াস চালাতেই বলিষ্ঠ আগ্রাসী হাতে গলা চেপে ধরল মানুষটা। ছোট্ট একটা ছুরি দিয়ে আঘাত করলো গলায়। হাতে রক্তের ছিটে ফোঁটা লাগার আগেই লাথি দিয়ে রিশাদকে নিচে ফেলে দিল। এলো পাতারে লাথি মারতে লাগলো রিশাদের পেটের নিচের দিকে। রিশাদ প্রাণ ভিক্ষা চাইতেও গিয়েও পারছে না। চোখ দুটো থেকে যেন অগ্নিবর্ষণ হচ্ছে। রিশাদের হাত মুচড়ে ধরে রাগান্বিত কণ্ঠে বলে উঠল, প্রথম দেখায় অর্ধাঙ্গিনী রূপে মেয়েটাকে কবুল করে নিয়েছি আমি। নিজের প্রত্যেকটা শ্বাসে মিশিয়ে নিয়েছি তাকে। আর তুই তাকে কলঙ্কিত করার চেষ্টা করছিলি। তোর এমন হাল করব আজ যেন বেঁচে থেকেও মরণ যন্ত্রণা অনুভব করিস। কোনো মেয়ের দিকে চোখ তুলে চাইতো যেন তোর চোখের সামনে আমার চেহারাটা ভেসে ওঠে। মেয়েরা সম্মানের যোগ্য, তোদের মতো কুত্তার ভোগের পাত্রী নয়। জানে মারবো না, হাসপাতালেও পাঠাবো, তবে তোর জীবনের সবটুকু শান্তি কেড়ে নিয়ে নষ্টামি করার পথটাও রাখবো না। কথাগুলো বলেই শরীরের সবটুকু শক্তি দিয়ে পাগলের মতো মারতে লাগলো অনবরত। সাথের ছেলেটা থামল না। এসব মানুষের প্রাপ্য এমনই হয়। নিজের হাতের মোটা লাঠিটা এগিয়ে দিল সুঠাম দেহের অধিকারী যুবকের নিকট। লাঠি দিয়ে বাঁকা হাসল ছেলেটা। রিশাদ ভয়ে করুণ চোখে চাইল। চোখ দুটো ব্যথার ছোটে বুঝে আসছে তার সহ্য শক্তি হারিয়ে ফেলেছে। লোকটা তাচ্ছিল্যের স্বরে প্রশ্ন ছুড়ল, তুই কাকে কলঙ্কিত করার চেষ্টা করেছিস জানিস? রিশাদ কোনো উত্তর দিতে পারল না। লোকটা হাঁটু মুড়ে হাসিটা প্রসারিত করে বলে উঠল, যার থমকে যাওয়া নিঃশ্বাসে আমার সমাপ্তি। নিস্তব্ধতায় সে আছে চারদিক। দূর থেকে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক। নির্জন পরিবেশ, কিন্তু সমস্ত নির্জনতা কাটিয়ে পরপর চারটি গাড়ি ঢুকলো একটা বড় গেট দিয়ে। তুলি পুরো রাস্তা আদ্রর বুকে ঘুমিয়েছিল, তাতে বেশ লজ্জা অনুভব করছে। যদিও ইচ্ছাকৃত, তবুও তার লজ্জার কারণ গাড়িতে থাকা বাকি সবাই। পাশে বসে আদ্র বাহিরে তাকিয়ে আছে। তুলিও আগ্রহ নিয়ে বাহিরে তাকাতেই রাতের আধারে চাঁদের মৃদু আলোয় চোখ পড়ল কিছুটা দূরে বড় বড় পাহাড়ের দিকে। পাহাড়গুলো বিশাল বাড়িটার পিছনে দাম্ভিকতা নিয়ে দাঁড়িয়ে আছে তুলির কাছে, এমনটাই মনে হলো। কিন্তু বেশ দূরে অবস্থান তাহাদের। খুশিতে চকচক করে উঠল তুলির দু চোখ। এত বড় পাহাড় এর আগে কখনো দেখেনি সে। পাহাড়ি শহর বান্দরবনে এসে তার খুশির মাত্রা দ্বিগুণ হয়ে গেল। ইচ্ছে করছে লাফ দিয়ে গাড়ি থেকে নেমে পাহাড়টা ছুঁয়ে আসতে। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি এক নিমিষে দূর হয়ে গেল প্রকৃতির সান্নিধ্যে। নির্মল একটা বাতাসে ছুঁয়ে দিয়ে গেল আর্দ্র তুলির অঙ্গে। চোখ বুজে বাতাসে প্রকৃতির ঘ্রাণ নেওয়ার চেষ্টা লেগে পড়ল তুলি, যা দেখে আর্দ্রর চোখে একরাশ মুগ্ধতা এসে ভর করল। খুশিতে আত্মহারা তুলি আর্দ্রর বাহু আঁকড়ে ধরে উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল, আপনারা সবসময় এখানে কেন থাকেন না ডাক্তার সাহেব? আপনারা এখানে থাকলে তো আমি 12 মাস আপনাদের বাসায় বেড়াতাম। তুলির কথা কর্ণপাত হতেই সবাই মিটমিট করে হাসতে লাগলো। সেদিকে কোনো খেয়াল নেই তার। সে তো দৃষ্টি তুলে নিষ্প্রভ চেয়ে আছে আদ্র ঠোঁটের কার্নিশে লেগে থাকা হাসির পানে। পিছন থেকে হাসির শব্দে ধ্যান ভাঙল তার। জড়তায় আড়ষ্ট হয়ে পড়ল তুলি। অন্তু দাঁত কেলিয়ে বলে উঠল, তুমি কিন্তু 13 মাস বেড়াতে পারো তুলি? ভুরু কুঁচকালো তুলি। অবাক স্বরে প্রশ্ন করল, 13 মাসে হয় নাকি ভাইয়া? তুলির প্রশ্নে সবাই এক দৃষ্টিতে তাকিয়ে রইল অন্তুর দিকে। অন্তুর মনে মনে পৈশাচিক আনন্দ হচ্ছে সবাইকে প্রশ্নের কাঠ গড়ায় দাঁড় করাতে পেরে। এতকাল ছিল অবহেলিত, আজ যে তুলির কারণে বেচারা সবার কাছে পাত্তা পাচ্ছে। কিন্তু রিস্ক নেওয়া যাবে না, কারণ দেখা যাবে
জবাবে উৎসুক দৃষ্টিগুলো আগুনের ন্যায় জ্বলে উঠবে। আর নিজের ভালো তো পাগলও বোঝে, তাহলে অন্তু কেন বুঝবে না? কথাটা ভেবে অন্তু গম্ভীর সুরে বলল, আগে নামি, যেতে যেতে বলবো। পায়েল তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে নেমে গেল, যা দেখে অন্তু বুকে থুতু দিতে লাগলো। এই এক মেয়ে যদি পারত, তোকে চোখ দিয়ে খুন করতো অন্তু। সাবধান ভাই, সাবধান। পায়েল ডাকিনীর নিকট থেকে বিড়বিড় করতে করতে গাড়ি থেকে নেমে গেল অন্তু। বাড়ির ভিতরের দিকে চলে যেতে নিলে পায়েল সামনে এসে হাত ছাড়িয়ে দাঁড়ালো। অন্তু অবিশ্বাস্য স্বরে বলে উঠল, বেবি, ইউ ওয়ান্ট টু হাগ মি? আই কান্ট বিলিভ দিস। কথাটা বলে যেই না পায়েলকে জড়িয়ে ধরতে যাবে, পায়েল দুম করে এক ঘুষি দিল অন্তুর বুকে। বেচারা অন্তু আহ শব্দ করে ছিটকে এলো। ততটা ব্যথা না পেলেও করুণ চাহনি নিক্ষেপ করলো পায়েলের ওপর। হাসতে হাসতে গাড়ি থেকে নেমে এলো সবাই। বাড়ির কাজের লোক এগিয়ে এসে ব্যাগগুলো নিয়ে গেল ভিতরে। আদ্র আমরিনের কাছ থেকে জারিফাকে নিজের কাছে নিয়ে নিল। মেয়েটা এত ঘুম কাতুরে, সারা রাস্তা ঘুমোতে ঘুমোতে এসেছে। এখনও আদ্রের কাঁধে মাথা রেখে গলা জড়িয়ে ঘুমে মগ্ন। পায়েল রাগি চোখে তাকে বলল, ঢং না করে তুলির কথার জবাব দিয়ে যা। অনেক তো জিনিয়াস আপনি, ফেলটুস ডাক্তার অন্তু। কাইন্ডলি বলে যান 13 মাস কিভাবে হয়? 12 মাসের সাথে 1 মাস যোগ করলে 13 মাস। একদমই সিম্পল। অভিজ্ঞদের ন্যায় ভাব নিয়ে প্রত্যুত্তর করল অন্তু। তুলি ফিক করে হেসে দিল। হাসতে হাসতে আদ্রর বাহুতে মাথা ঠেকালো। অন্যদিকে সাগর, রিমি, নিবিড়, আমরিনও হেসে কুটি কুটি। পায়েল ভাবুক স্বরে বলে উঠল, ও আচ্ছা, তাই নাকি ফেলটুস ডাক্তার? আপনার মতো জিনিয়াসকে তো সম্মাননা প্রদান করা না হলে আমাদের মতো ডাক্তারদের জীবনটাই তেজপাতা। সুতরাং আমি আপনাকে কিছু দিতে চাই। পায়েল শয়তানি হাসি দিয়ে এগিয়ে আসতে লাগলো। অন্তু আর চোখে একবার পরখ করে নিল পায়েলকে। সুবিধা ভালো ঠেকছে না তার কাছে। হয়তো রক্ত চোষার প্রস্তুতি নিচ্ছে মেয়েটা। অন্তু 1 2 3 বলে দৌড়ে এসে পায়েলকে ধাক্কা দিয়ে পালাতে লাগলো। পায়েল মাটিতে পড়ে গিয়ে রাগে অভিমানে চিল্লিয়ে উঠল, অন্তুর বাচ্চা সন্তু, আই কিল ইউ। অন্তু পিছন ফিরে ফ্লাইং কিস ছুড়ে বলল, আই কিস ইউ। হু হু করে আরেক দফা হেসে উঠল সবাই। তুলির সাথে হাঁটতে হাঁটতে রিমি বলল, ওরা দুজন এত বড় হয়েছে তবুও বাচ্চা, একসাথে হলে দ্বন্দ্ব। কিন্তু জানো তুলি, দুজন আবার দুজনকে না রাগানো ছাড়া একটা মুহূর্ত থাকতে পারে না। আমাদের পুরোটা মেডিকেল লাইফ কাটলো ওদের খুনসুটি দেখতে দেখতে। ওনারা কি একে অপরকে ভালোবাসে? তুলি মুখ ফসকে মনের প্রশ্ন বাহিরে প্রকাশ করে ফেলল। করে নিজে হতভম্ব। রিমি আলতো হেসে বলল, আরে না, ওরা তো একে অপরের জাত শত্রু। তাছাড়া পায়েলের একটা রিলেশন আছে। রিলেশন বলে ভুল হবে, বিয়েটা 2 বছর আগে পারিবারিকভাবেই ঠিক হয়েছে। হয়তো খুব শীঘ্রই বিয়েটা হয়ে যাবে। কথাগুলো শ্রবণ গ্রন্থিতে পৌঁছাতেই অজানা এক ব্যথা অনুভব করলো তুলি। কেন সে নিজেও জানে না, তবে তার অবুঝ মনটা 4 জোড়া চোখে ভালোবাসা দেখেছে। হতে পারে তার বোঝার ভুল। তাহলে কি আদ্রর অনুভূতিগুলো বুঝতে অক্ষম সে? আতকে উঠল তুলি। আদ্রর দিকে চাইল সূক্ষ্ম দৃষ্টিতে। তার মন বলছে কোনো কিছুই মিছে নয়, আবার সব কিছুই মিছে। কেননা কার মনে কি আছে কে জানে। চোখ তো অনেক কিছুই দেখায়, কিন্তু মন তো অনেক কিছুই লুকায়। ছোট্ট একটা নিঃশ্বাস ছাড়ল তুলি। রিমির দিকে তাকে প্রশ্ন করলো, অন্তু ভাইয়া, অন্তু তো পায়েলকে রাগায়, কিন্তু কেন জানি না আমার মাঝে মাঝে ফিল হয় অন্তু পায়েলকে নিয়ে কিছু অনুভব করে। আমার দ্বারা ভুলও হতে পারে। শুধু এতটুকু চায় দুটো ভালোবাসার মানুষ সর্বদা একসাথে থাকুক। হতাশ কণ্ঠে বলল রিমি। নিজের আখি যুগল নিবদ্ধ করলো। মোবাইলে কথা বলতে বলতে বাড়িতে ভিতরে যাওয়া সাগরের দিকে। তুলি আর কিছু বলার ইচ্ছে পোষণ করলো না। সবাই একসাথে বাড়ির ভিতরে ঢুকলো। ওদের আগে বাকি সবাই চলে এসেছে। ড্রয়িং রুমে আসতেই অপরিচিত অনেক লোক দেখতে পেল তুলি। একজন পুরুষ ও মহিলা এগিয়ে এসে সবার সাথে কথা বলতে লাগলো। তাদের চিনে না তুলি। রিমি পায়েলেরা নাকি আগেও এসেছিল এখানে বেড়াতে, তাই জিজ্ঞেস করতে জানালো ওনারা আদ্রর চাচা চাচি। দূরে একটা মেয়েকে দেখিয়ে বলল, মেয়েটা আদ্রর চাচাতো বোন ঝুমু। নজর কাড়া সুন্দরী মেয়েটা। বয়স তুলির থেকেও 2 অথবা 3 বড় হবে ধারণা করে নিল তুলি। আদ্র জারিফাকে তার ছোট ফুপুর কোলে দিয়ে সবার সাথে হাসি মুখে কৌশল বিনিময় করতে লাগলো।
মুগ্ধ নয়নে দীর্ঘক্ষণ চেয়ে রইল তুলি। ঘোর কাটল তার একটা মেয়েলি কণ্ঠস্বরে। আমি ঝুমু, তুমি নিশ্চয়ই তুলি। আমরের কাছ থেকে অনেক শুনেছি তোমার কথা। শুনি চিনে ফেললে? চোখ বড় বড় করে বলল তুলি। বিনিময়ে ঠোঁট প্রসারিত করে একটা মুগ্ধময় হাসি উপহার দিল ঝুমু। তুলি হাতটা টেনে ধরে বলে, ছবি দেখেছি। কার কাছ থেকে? ইটস সিক্রেট। মুখের হাসিটা বজায় রেখে বলল ঝুমু। তুলিও আর মাথা ঘামালো না। এতক্ষণ খারাপ না লাগলেও এখন সারাদিনের ক্লান্তি জেঁকে বসেছে তাকে। মাথাটা ভার হয়ে আসছে। আদ্র একবার তুলির দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। ঝুমুর উদ্দেশ্যে বলল, ওকে নিয়ে যা। ঝুমু কোনো প্রকার শব্দ না করে বাধ্যমের মতো তুলিকে নিজের রুমে নিয়ে এলো। রুমটা বেশ সুন্দর। ব্যালকনি থেকে বাতাস ধেয়ে আসছে। সাদা পর্দাগুলো উঠছে বাতাসের দাপটে। অমায়িক হাসল তুলি। ক্লান্ত মিশ্রিত স্বরে বলল, এটা কি তোমার রুম আপু? তুমি আমার সাথেই থাকবে? তুলি আর কিছু না বলে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। ঝর্ণার পানি ছুঁয়ে যাচ্ছে দেহের সর্বাঙ্গে। কিছুটা শীত শীত অনুভব করলো তুলি। নিজের ডান হাতটা মেলে ধরতেই শীতল একটা স্রোত বয়ে গেল শিরদাঁড়া বরাবর। শরীরটা কাটা দিয়ে উঠছে ক্ষণে ক্ষণে। গাড়িতে বহুবার আমরিনকে জিজ্ঞেস করতে চেয়েছে মেহেদি সে দিয়েছে কিনা, কিন্তু জড়তার সংকোচে দমে যায় তুলি। চুল মুছতে মুছতে রুমে আসতেই বারান্দায় একটা অবয়বের উপস্থিতিতে অন্তরাত্মা কেঁপে ওঠে তার। তোয়ালেটা রেখে পা টিপে টিপে অবয়বটাকে ভয় দেখানোর দুষ্ট বুদ্ধি নিয়ে শব্দহীন পিছনে সে স্থির হলো। উচ্চস্বরে চিল্লানোর প্রস্তুতি নিতে মানুষটা পিছন থেকে তার এক হাত টেনে সামনে এনে নিজের সম্মুখে দাঁড় করালো দ্রুত গতিতে। আচমকা এহেন কাণ্ডে দু চোখ বুজে জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো তুলি। ক্রমাগত সামনের ভেজা চুলগুলো থেকে টুপটুপ পানি গড়িয়ে যাচ্ছে শ্যামলা চেহারায়, যা চোখে ভাসতেই ঘোর লেগে এলো আদ্রর। হৃৎপিণ্ডে প্রবল কম্পন অনুভব করল সে। ঠোঁটে মুগ্ধ হাসি ফুটিয়ে ঘোর লাগা কণ্ঠে বলল, চোখ খোলো তুলা। ধপ করে চোখ মেলে চাইল তুলি। আদ্র কি জানে তার একটা ডাকে তুলির ভিতরটা কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। ঘোর লাগা কণ্ঠস্বর সেকেন্ডের পলকেই কেমন করে তুলির হৃৎপিণ্ডে আঘাত করেছে। জানে না। জানলে বিরত থাকতো তুলিকে এলোমেলো করা হতে। আজকাল তার ছোট্ট মন হৃৎপিণ্ডটা অসুস্থ অনুভব করছে। ক্ষণে ক্ষণে কেঁপে ওঠে। বেদনায় সিক্ত হয়ে পড়ছে আদ্রকে পাওয়ার লোভে। হাতে স্পর্শ পেতেই ধ্যান ভাঙল তার। আদ্র হাতটা আঁকড়ে ধরে ব্যালকনির হলদেটে আলোয় কিছুতে একটা গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করে চলেছে। জমে গেল তুলি। লজ্জায় রাঙা হয়ে উঠল তার মুখটা। এভাবে লজ্জায় পড়তে হবে ভাবেনি একদম। সে তো ভেবেছিল কয়েকদিন লুকিয়ে রাখলে মেহেদির রং মুছে যাবে। সেই সাথে ডান হাতের তালুতে হলদেটে নিয়ন আলোয় জলজল করা আদ্র নামক নামটাও। আদ্র হাতটা আর একটু উপরে তুলতেই তুলি এক নাগারে বিষণ্ণ স্বরে বলতে লাগলো, বিশ্বাস করুন আমি লিখিনি। কে লিখেছে জানি না, আমি লিখেছি। মেহেদি আমরিন দিয়েছে, নামটা আমি লিখেছি। আদ্রর নির্লিপ্ত জবাব। অসম্পূর্ণ থেকে গেল তুলির মুখের বাক্য। কিঞ্চিত দূরত্ব তৈরি হলো দু ঠোঁটের মাঝে। আদ্রর কথাটা যেন ঠিক বজ্রপাতের ন্যায় তরঙ্গিত হলো কর্ণকুহরে। এটা একদম অপ্রত্যাশিত তার নিকট। কম্পিত স্বরে প্রশ্ন করল, হ্যাঁ আপনি? সামান্য মৃদু হাসল আদ্র। তুলির হাতে ছুঁয়ে দিল নিজের শুষ্ক ওষ্ঠদয়। নিমেষে ছ্যাদ করে উঠল বুকটা। নির্ভীক নিষ্পলক তুলির দৃষ্টি। পা দুটো অসাড় হয়ে আসছে। তুলি প্রখরভাবে নিজের অনুভূতিগুলো অনুভব করতে পারছে সদ্য ধেয়ে আসা ঝড়। থম মেরে রইল সে। আদ্র তুলির হাতে একটা ব্রেসলেট পরিয়ে দিল, যা গাড়িতে ফেলে এসেছিল তুলি। তুলির ছোট ছোট আঙ্গুলের ভাঁজে নিজের আঙ্গুল রেখে মুগ্ধতার স্বরে বলে উঠল, আমার অস্তিত্ব না থাকলেও তোমার হৃদয়ের গহীনে যেন আদ্র নামটা চিরসজীব থাকে তুলা। তুলির চমকিত নয়ন দুটো আদ্রর নীলাভ চোখে স্থির হলো। সাথে সাথে চোখ থেকে গড়িয়ে গেল এক ফোঁটা নোনা জল। দুর্বল হাতে আদ্র সাদা শার্টটা টেনে ধরে করুণ কণ্ঠে ডেকে উঠল, ডাক্তার সাহেব, আমার হার্টের চিকিৎসা করে দিবেন? নিকষ কালো আধারে কাটিয়ে নব এক প্রভাতের সূচনা ঘটেছে। জানালার কার্নিশ ছুঁয়ে সূর্যের প্রথম কিরণ রুমে প্রবেশ করার প্রয়াস চেষ্টায় মধ্য।
চোখ মেলে পাশ ফিরে তাকালো ঝুমু। তুলি বিছানায় গুটি-সুটি মেরে ঘুমাচ্ছে। শেষ রাতে হালকা গোঙানির আওয়াজ কানে আসতে ঝুমু হন্তদন্ত হয়ে বের হয়ে এসেছিল ঘুমের রাজ্য হতে। তুলির কপালে হাত দিতে চমকে উঠল সে। জ্বর এসেছে মেয়েটার। সে আঁতকে উঠে আদ্রর রুমের সামনে দৌড়ে এসে উপস্থিত হলেও ডাকল না। সারাদিনের দীর্ঘ জার্নি ও বিয়ের নানা আয়োজনের ব্যস্ততা কাটিয়ে একটু ঘুমানোর সুযোগ পেল সবাই। তাই আর কাউকে বিরক্ত না করে জেগে থেকে নিজেই জলপট্টি দিল মাথায়। শরীরের উত্তাপ কিছুটা কমে এসেছে বুঝতেই আবারও ঘুমের রাজ্যে ডুব দিয়েছিল ঝুমু। বিছানা ছাড়ার আগে তুলির কপালে হাত দিয়ে শরীরের তাপটা পরখ করে নিল সে। আগের চেয়েও কিছুটা স্বাভাবিক। ঘুম থেকে জাগলে ওষুধ খাইয়ে দিবে। মৃদু হেসে কথাটা বলে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে রুমের বাইরে আসতে দেখতে পেল এখনও সবাই ঘুম থেকে জাগেনি। পা বাড়িয়ে শুদ্ধ নির্মল হাওয়া উপভোগ করতে ছাদে এসে উপস্থিত হলো। কিছুটা এগিয়ে যেতেই ভুরু কিঞ্চিত কুঁচকে এলো ঝুমুর। আকাশের দিকে মুখ করে তাকিয়ে আছে একটা ছেলে। ছেলেটা টের পাওয়ার আগে ঝুমু তাড়াতাড়ি করে যেতে নিলেও আটকা পড়ল একটা বলিষ্ঠ হাতের বাঁধনে। স্তম্ভিত হয়ে গেল ঝুমু। পিছন থেকে ছেলেটা তার হাতটা শক্ত করে টেনে ধরে রেখেছে। ঝুমু ভয়ার্ত চোখে সিঁড়ির দরজার দিকে তাকিয়ে রইল। কেউ দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। হাতে জোরালো টান অনুভব করতে দৃঢ় কণ্ঠে বলে উঠল, সারুন আহান স্যার, কেউ দেখলে আপনার এমন কিছু হবে না, কিন্তু আমার অনেক কিছু হয়ে যাবে। আপনার মতো একাধিক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রাখার সাহস আমার ফ্যামিলি আমাকে দেয়নি, একটা রাখারও অনুমতি নেই। ঝুমুর তীক্ষ্ণ বাণে তাচ্ছিলের হাসি হাসল আহান। বিন্দুমাত্র রাগ হচ্ছে না তার, বরং 4টি দিন মেয়েটা থেকে দূরে থেকে মরুভূমির ন্যায় প্রখর উত্তপ্ত তার হৃদয়। মেয়েটাকে এক পলক দেখলেই যেন তার সমস্ত পিপাসা মিটবে। পিপাসায় কাতর কণ্ঠনালীতে এক ফোঁটা জলের সঞ্চার হবে। ঝুমুর হাতটা টেনে নিজের একদম কাছে নিয়ে এলো। আকস্মিকতায় ভড়কে গেল ঝুমু। আহানকে পিছু ফিরে কিছু বলার পূর্বে তাকে পিছন থেকে কোমরে হাত পেঁচিয়ে নিজের সাথে মিশিয়ে নিল দুটো হাত। ধরাস করে কেঁপে উঠল ঝুমু। কাঁপা কাঁপা স্বরে প্রশ্ন ছুড়ল, কি করছেন স্যার? ঝুমুকে আরো শক্ত করে নিজের সাথে চেপে ধরল আহান। কানের পিঠে নিজের ঠোঁট জোড়া ছুঁয়ে ফিসেল স্বরে বলে উঠল, স্যার আমি ভার্সিটিতে, তোমার বাড়িতে নয়। তোমার সাহস কি করে হলো বাড়িতে এসে যোগাযোগের সব পথ বন্ধ করে আমাকে দূরে ঠেলে দেওয়ার? আপনার তো গার্লফ্রেন্ড আছে, আমাকে আপনার কি প্রয়োজন? কঠোর প্রতিবাদী স্বর ঝুমুর। বউ আর গার্লফ্রেন্ড কি এক? যদি এক না হয় তবে আমার বউ প্রয়োজন। আহানের বেসামাল কথা কর্ণধারা হতে আগ্নেয়গিরির মতো জ্বলে উঠল ঝুমু। নিজের পেটে বিচরণ করা আহানের ফর্সা হাতটাতে নখ বিধিয়ে দিল প্রচণ্ড জোরে। ব্যথায় কুকিয়ে উঠলেও পরক্ষণে ক্ষীণ হাসির রেখা প্রতীয়মান হলো ঠোঁটের কোণে। ঝুমুর কানের পাতায় কামড় বসিয়ে ক্ষান্ত হলো সে। সাথে সাথে ঝুমু চিল্লিয়ে বলল, সারুন কুমিল্লার রাক্ষস, সারুন আমার কান। আহান দুষ্টুমি স্বরে বলল, আমি কুমিল্লার রাক্ষস হলে তুমি কি বান্দরবনের পাহাড়ি পেতনি? আহানের হাত দুটো ছাড়িয়ে অগ্নিদৃষ্টি নিয়ে আহানের দিকে ঘুরে দাঁড়ালো ঝুমু। তেলে ভাজা বেগুনের মতো জ্বলে ওঠার আগে আহান কোমর আঁকড়ে ধরে নিজের কাছে টেনে নিল। নির্মল স্বরে বলল, শোনো পেতনি। কি? চোখ পাকিয়ে, আনিসা আমার গার্লফ্রেন্ড নয়, বরং তোমাকে রাগানোর জন্য মিথ্যে বলেছে সে। ও শুধু কলেজ লাইফের বান্ধবী। বিশ্বাস করি না, মুখ বাঁকিয়ে বলল ঝুমু। বিশ্বাস না করলেও আমি তোমায় ছাড়তে পারবো না। ঝুমুর নাকে নাক ঘষতে ঘষতে কটাক্ষ করলো আহান। আলতো করে একটা চুমু খেলো ঝুমুর লজ্জায় রাঙা হয়ে ওঠা গালে। আহান রাজশাহীর একটা ভার্সিটির টিচার। সে ইউনিভার্সিটিতে 2য় বর্ষে অধ্যয়নরত ঝুমু। স্টুডেন্ট হিসেবে আহানের সাথে পরিচয়, তারপর আত্মীয়তার সূত্রে যোগাযোগ, অতঃপর প্রণয়। আজ 4 দিন হয়েছে বিয়ে উপলক্ষে বাড়িতে এসেছে সে। আহানকে বলে আসেনি। বাড়িতে আসার পর থেকে তার মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছে। তীব্র অভিমান ছিল তার আহানের ওপর। বিয়ে, অভিমান সব মিলিয়ে আহানের সাথে যোগাযোগ করেনি সে। কিন্তু তার ধারণা ছিল আহান এখানে আসবেই, কারণ তুলির খালতো ভাই যে আহান তা সে জানে। সকল অভিমান ভুলে গিয়ে আহানকে জাপটে ধরল ঝুমু। সকালের স্নিগ্ধতায়
নীল গগনে অভিমানগুলো একঝাঁক পাখির ন্যায় উড়ে গেল মহা আনন্দে। গোধূলি লগ্ন ছাড়িয়ে রাতের ঘন কালো আধারে ডুবে গেছে প্রকৃতির সজীব রূপ। চারিদিকে ব্যস্ত সবে রেডি হতে আজ সারাটা দিন সবার ব্যস্ততার মধ্যেই কেটে গেছে। বনের হলুদের আয়োজনে মগ্ন আদ্রকে এক পলকও দেখার সাধ্য হয়নি তুলিরাজ। মনে অজস্র কষ্টের দানা বেঁধেছে তার। আদ্রকে না দেখতে পেয়ে বারবার শ্বাসটা ভারী হয়ে আসছে। দুদিনের সদ্য জন্ম নেওয়া অনুভূতিগুলোর প্রখর এতটাই বেশি যে তুলির মনটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। আদ্রকে দেখতে না পারার বৃতৃষ্ণা তাকে কুরে কুরে খাচ্ছে সামান্য কয়েক ঘন্টার ব্যবধানে। এই নিয়ে 12 বার নিচে গিয়েছে, কিন্তু প্রতিবার দেখা তৃষ্ণা মেটানোর চেষ্টায় ব্যর্থ হয়ে ফিরে এসেছে। আমরিন কালোর মধ্যে লাল পাড়ের একটা শাড়ি নিয়ে বড় বড় পা ফেলে তুলি রুমে এলো, কিন্তু তুলি সেদিকে কোনো খেয়াল নেই। শাড়িটা ধপ করে পাশে রাখলো আমরিন। তুলির অনিচ্ছার বিরুদ্ধে গিয়ে জোর করে শাড়িটা পরিয়ে দিল। তারপর নিজেও লাল একটা শাড়ি পরে রেডি হলো। অলরেডি সবে প্রস্তুত হয়ে ইনশিতাকে নিয়ে স্টেজের কাছে চলে গেছে। আমরিন তুলিকে নিয়ে উঠতে গেলে তুলি আকুতি ভরা বেকুল কণ্ঠে প্রশ্ন করল, আদ্র ভাইয়া কোথায়? কিয়ৎ পরিমাণ চমকালো আমরিন। নিজের বিচক্ষণ দৃষ্টি তাক করতে আন্দাজ করে নিল কিশোরী তুলির মনের অবস্থা। আলতো এসে ভুরু নাচিয়ে জবাব দিল আমরিন, ভাইয়া মাত্র রুমে গেল। কেন বলতো? আমরিনের কথার জবাব দেওয়ার পিছনে সময় ব্যয় করে নিজের চোখে তৃষ্ণা আর বাড়াতে চাইল না তুলি। তড়িৎ গতিতে পা বাড়াতে বাড়াতে শাড়ির আঁচলটা কোমরে গুজে ছুটে যেতে লাগলো আদ্রর কাছে। কাউকে পরোয়া করার সময় তার নেই। এই মুহূর্তে সে কেবলই একজন তৃষ্ণার্ত আবেগী কন্যা, যার তৃষ্ণা নিবারণের সাধ্য একমাত্র আদ্র নামক মানুষটার। কিন্তু তুলির মনে সূর্যের প্রবল উত্তাপে শ্রেষ্ঠ মাটিতে ফাটলের ন্যায় ফাটল সৃষ্টি হবে তা কি সে আদৌ জানতো না। জানলে হয়তো উদ্ভ্রান্তের মতো ছুটে আসতো না। অজানা আশঙ্কায় অন্তরটা মোচড় দিয়ে উঠল তুলির। চোখ দুটো তাকে ধোঁকা দিয়ে নিঃশব্দে গড়িয়ে দিতে লাগলো অশ্রু। আদ্র রুমের দরজা থেকে ছুটে আসলো রুমে। দরজা লাগিয়ে পা দুটো ভেঙে ফ্লোরে নিশ্চুপ হয়ে বসে পড়ল। শাড়ির আঁচলটা ছুটে ছড়িয়ে পড়ল মেঝেতে। তুলি পাথরের মতো স্থির, নিস্তেজ। বাহ্যিক নিস্তেজ না হলেও তুলির অন্তরটা ভালোবাসা না পাওয়ার আকুলতায় আর্তনাদ করছে। সেই দৃশ্য তাকে উপলব্ধি করিয়ে ভালোবেসে ফেলেছে তার ডাক্তার সাহেবকে। নেত্র যুগল থেকে অবাধ্য জল অবলীলে ভিজিয়ে যাচ্ছে গাল। অশ্রুসিক্ত কণ্ঠে তুলি চিল্লিয়ে বলে উঠল, আপনাকে পাওয়ার যোগ্যতা আমার নেই, তবু আমি কেন আপনাকে চাই আদ্র, কেন চাই? আপনার জীবনে যদি আমি না থাকি তবে কেন আমার মনে ভালোবাসা সৃষ্টি হলো আপনার প্রতি? তুলির প্রশ্নগুলো চার দেয়ালের মাঝে সীমাবদ্ধ রইল। অন্ধকারাচ্ছন্ন রুমে একরাশ চাঁদের আলোয় তুলির চোখের পানি চিকচিক করে উঠল। তুলি আনমনে ভাবতে লাগলো, কাছের মানুষগুলোর অভিনয় খুবই নিখুঁত হয়, নয়তো সামনে থেকে বুকে আগলে নিয়ে পিঠে কিভাবে ছুরি গাঁথে। নিজেকে ধিক্কার জানাতে ইচ্ছে করছে তার। আদ্র তো কখনো তাকে বলেনি ভালোবাসে, কারণ আদ্রর জীবনে পারফেক্ট কাউকে মানায় তার মতো গ্রাম্য মেয়েকে না। হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। অন্তু, নিবিড়, সাগর সাদা পাঞ্জাবি পরে পিক তুলতে ব্যস্ত। পায়েল, রিমি দুজনে হলুদ ও নীল রঙের জামদানি শাড়ি জড়িয়েছে গায়ে। চুলের খোপায় লাল গোলাপ গেঁথেছে। বড় কন্যা পক্ষের হলুদ অনুষ্ঠান একই সাথে হচ্ছে, কেননা রনকদের বাড়ি অর্থাৎ ইনশিতার হবু শ্বশুর বাড়ি ঢাকাতে, তাই বান্দরবনে বিয়ের আয়োজন একসাথেই করা হয়েছে। রনক ও ইনশিতা স্টেজে বসে কথা বলতে মগ্ন। তৃপ্ততার আনন্দ দুজনের চোখে মুখে উপচে পড়বেই না কেন? দীর্ঘ 3 বছরের প্রণয়ে থাকা দুজন যুগলের ভালোবাসার সার্থক হতে যাচ্ছে অতি শীঘ্রই। চারিদিকে হইহুল্লোড়। এতদিন গুমোট পরিস্থিতিতে থাকা বাড়িটার কানায় কানায় আজ কোলাহলে পরিপূর্ণ। ঝুমু ও আমরিন একসাথে হলুদের ডালা নিয়ে এসে স্টেজে রাখল। নিবিড় এক পলক চাইল আমরিনের মুখের দিকে। আমরিন নিবিড়ের দৃষ্টি বুঝলেও তোয়াক্কা করল না, কারণ সেদিন নিবিড়ও তার কোনো তোয়াক্কা করেনি। নিবিড়কে এক প্রকার অগ্রাহ্য করে পাশ কাটিয়ে বাড়ির ভিতরে যেতে লাগলো। মেজাজ তুঙ্গে উঠে গেল নিবিড়ের। দাঁতে দাঁত খিসে ডেকে উঠল, দাঁড়া আমরিন। কর্ণগোচর হওয়া মাত্রই পা দুটো আপনা আপনি থেমে গেল আমরিনের। জমে গেল সে। নিবিড় খুব বেশি নিকটে এসে দাঁড়ালো।
রাগে লাল হয়ে যাওয়া মুখটা চোখে ভাসতেই সূক্ষ্ম একটা ঢোক গেল আমরিন। দৃঢ় ভয়ার্ত স্বরে বলল, কিছু বলবেন ভাইয়া? অনেক কিছু বলবো, কাঠ কাঠ গলায় জবাব দিল নিবিড়। নিবিড়ের রাগান্বিত কথা শুনে আমরিনের সঞ্চিত সব সাহস ফুস করে উড়ে গেল। তবু সে দমতে রাজি নয় এই ছেলের কাছে। এত বছর একটা হুমকির ভিত্তিতে তার মনে ভালোবাসা জাগিয়ে আবার তাকে ইগনোর করবে, কষ্ট দিবে? তাহলে কেন সাড়া দিবে সে এই ছেলের ডাকে? দিবে না, একদমই দিবে না। মনের সাহস যুগে আমরিন কঠোর কণ্ঠে বলল, জি বলুন ভাইয়া। আমরিনের কঠোর কণ্ঠে ধাপ করে জ্বলে উঠল নিবিড়ের দু চোখ। এমনিতে আমরিনের ওপর তীব্র মেজাজ গরম ছিল, তার কারণ মেয়েটা তাকে এখানে আসার পর থেকে ইগনোর করে যাচ্ছে। এখন তো আগুনে ঘি ঢেলেই দিল। চারিদিকে তাকে একটুখানি সময় বিলম্ব না করে আমরিনের হাতটা টেনে বাড়ির পিছন দিকে নিয়ে এলো নিবিড়। আমরিন বিচলিত কণ্ঠে মৃদুস্বরে চেঁচালো, কি করছেন? ছাড়ুন আমাকে। নিবিড়ের তাতে কোনো হেলদোল নেই। আমরিনকে নিজের সাথে চেপে ধরলো খুব শক্ত করে। অবাক দৃষ্টিতে নিবিড়ের মুখের দিকে তাকালো আমরিন। কোমরে জ্বলন অনুভব করতে নিবিড় থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফটাতে লাগলো। চোখ দুটোতে নেমে এলো অসহায়ত্ব। নিবিড় কোমর থেকে হাত সরিয়ে হাঁটু গেড়ে নিচে বসে পড়লো আমরিনের সম্মুখে। কোমরের খালি অংশটুকু শাড়ি দিয়ে ঢেকে দিল অতি যত্ন সহকারে। চোখের পলক ফেলতে ভুলে গেল আমরিন। হতভম্ব হয়ে পর্যবেক্ষণ করতে লাগলো নিবিড়ের কর্মকাণ্ড। শাড়িটা ঠিক করে উঠে দাঁড়ালো নিবিড়। আমরিনকে কাছে টেনে নিয়ে রাগান্বিত দৃষ্টি নিক্ষেপ করে বলল, এভাবে শাড়ি পরলে কেন? আমার ইচ্ছে হচ্ছে তাই, থমথমে গলায় বলল আমরিন। আমরিন বলতে দেরি করলেও তার ওষ্ঠদ্বয় নিজের ওষ্ঠ দ্বারা আঁকড়ে ধরতে একটু বিলম্ব করল না নিবিড়। কোমরে চাপ দিয়ে নিজের আরও কাছে টেনে আনলো আমরিনকে। নিমিষে একটা শীতল স্রোত বয়ে গেল আমরিনের দেহের সর্বাঙ্গে। মৃদু নড়ে উঠল সে। নিবিড়ের বুককে হাত দিয়ে ঠেলে নিজেকে ছাড়িয়ে নিয়ে লজ্জায় স্তম্ভিত হয়ে পড়ল। চোখ বড় বড় করে লজ্জা মিশ্রিত কণ্ঠে প্রশ্ন ছুড়ল নিবিড়ের দিকে, কেন করলেন এমনটা? নিজের ওষ্ঠযুগল হাত দিয়ে মুছে নিবিড় বাঁকা হেসে চোখ টিপে প্রত্যুত্তর করল, আমার ইচ্ছে হয়েছে তাই। অবাকের শীর্ষ পর্যায়ে পৌঁছে গেল আমরিন। আমরিনের কাছে এই মুহূর্তে নিবিড়কে শয়তান মনে হচ্ছে। এত বছর ভুল মানুষকে চিনিয়েছিল সে। সবার চোখে ভদ্র গম্ভীর ইনোসেন্ট ছেলের আসল রূপ তো এতদিনে লুকায়িত ছিল। কি অসভ্য ভাবা যায়! ইচ্ছে হলে কি কিস করা যায়? হাঁটুতে থাকা নিবিড়ের পথ অবরোধ করে দাঁড়ালো আমরিন। নিবিড় প্রশ্নসূচক ভঙ্গিতে তাকাতে আমরিন গলার জোর বাড়িয়ে বলে উঠল, ইচ্ছে হলে কিস করবেন? কেন করবেন? আমার ঠোঁটকে আপনার কেনা সম্পত্তি? মুচকি হাসল নিবিড়। যা দেখে আমরিনের হৃদয়ে মুহূর্তের জন্য থমকে গেল। অবুঝ মনে বছরখানেক আগে উদয় হওয়া ভালোবাসা নিমিষে অনেকখানি বেড়ে গেল সামনে স্থির ছেলেটার জন্য। নিবিড় নির্বিঘ্নে মুখের হাসি বজায় রেখে বলল, তুমি আমার কেনা সম্পত্তি নাও, তবে আমার ভবিষ্যৎ। এবং আশা করি বলতে হবে না ভালোবাসি। সাথে সাথে শীষ বাজানোর আওয়াজ কানে এসে প্রতিধ্বনিত হলো দুজনের। আওয়াজ অনুসরণ করে তাকাতে চোখ কোটর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম। লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে জাগলো আমরিনের। পায়েল, অন্তু, সাগর, ঝুমু, আহান, রিমি একসাথে দাঁড়িয়ে মিটমিট করে হাসছে। অন্তু শীষ বাজাতে বাজাতে তিরস্কারের সুরে বলে উঠল, কিছু দেখিনি ভাই, শুধু শুনেছি ভালোবাসি। অন্তুর তিরস্কার সুর শুনে এক মুহূর্তে স্থির থাকতে পারল না আমরিন। লজ্জায় অতি শঙ্কায় এক প্রকার ছুটে পালিয়ে গেল। অট্টহাসিতে ফেটে পড়ল সবাই। অন্তু দাঁত কেলিয়ে নিবিড়কে প্রশ্ন করল, আদ্র জানে তো ভাই, নইলে কিন্তু বন্ধুর হাতে মারা পড়বি। বন্ধের ব্যাপারে কিন্তু ভীষণ পজিটিভ, ভালোবেসেছি বলে অনুমতি পেয়েছি। নিবিড়ের কথায় উহু উহু করে উঠল পায়েল। নিবিড়ের কথায় করে উঠল সবাই। পায়েল, রিমি, সাগর, অন্তু জেকে ধরল নিবিড়কে ট্রিট দেওয়ার জন্য। নিবিড় হেয়ালি স্বরে বলে উঠল, বিয়েতে তো কবজি ডুবিয়ে খাবি, তোদের মতো রাক্ষসদের বারবার খাওয়ানোর টাকা নেই আমার, তবে ভিক্ষা দিতে আমি মোটেও কৃপণতা করি না। নিবিড়ের কথা শুনে সবগুলো মিলে কিলঘুষি দিতে লাগলো পিঠে। বেচারা নিবিড় সবসময় বেছে বেছে থাকতো, কিন্তু ভাগ্যের পরিহাসে এখন অন্তুর মতো কেলানি খাচ্ছে। নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ মনে হচ্ছে এই মুহূর্তে। পায়েলের ফোন বেজে উঠল শব্দ করে। স্ক্রিনে ভেসে উঠল অভিক।
সবাই ভুরু নাচাতেই পায়েল জড়তা নিয়ে একগাল হাসল। অন্তু সবার অলক্ষ্যে একটা দীর্ঘশ্বাস ছেড়ে শব্দ করে হেসে উঠল। পায়েলকে রাগানোর মোক্ষম সুযোগ সে কোনোভাবে হাতছাড়া করতে রাজি নয়। লজ্জা লজ্জা ভাবেনে বলল, উফ, তোরা এমনভাবে তাকাবি না তো, আমার খুব লজ্জা পাচ্ছে। হাসির রোলে মুখরিত হয়ে গেল নিস্তব্ধ জায়গাটা। পায়েল রাগে তেড়ে এলো অন্তুর দিকে দ্রুত গতিতে। অন্তুকে আর পায়েল কাছে আসার আগে অন্তু প্রগাঢ় পার। পায়েল থেমে গিয়ে হালকা হেসে অভিকের কল রিসিভ করে কথা বলতে বলতে অন্যদিকে চলে গেল। বাকি সবাই স্টেজের দিকে চলে আসলো। কালো পাঞ্জাবির হাতা ফোল্ড করতে করতে আদ্র স্টেজের দিকে আসছে। সারাটা দিন ভীষণ ব্যস্ততার মধ্যে কেটেছে তার। আদ্রের বোনের বিয়েতে কোনো প্রকার ত্রুটি রাখতে চায়নি সে, তাই নিজ হাতে সবটুকু করেছে। মাথা প্রচণ্ড ব্যথা করছে, ক্লান্তি দেহে ভর করেছে প্রখরভাবে, কিন্তু শ্যামাঙ্গিনীকে চোখে চোখে রাখার জন্য সকল ক্লান্তি কাটিয়ে রেডি হয়ে এলো। মেয়েটা সারাদিনের পায়চারি আজ তার চোখে পড়েছে। তাকে দেখা তৃষ্ণায় ছটফট করতে দেখে মেয়েটাকে নিজের বুকে মিশিয়ে নিতে প্রবল ইচ্ছা জেগেছিল। শত ব্যস্ততা থাকলেও ইচ্ছে করে আজ দেখা দেয়নি আদ্র। আড়ালে দেখে গেছে মেয়েটার অস্থিরতা, অসম্ভব শান্তি অনুভব করছে আজ। 4 বছরে তাকে কাছে না পাওয়ার বিষাক্ততার বিষ শ্যামাঙ্গিনী নিজেই কাটিয়ে দিয়েছে। বাগানের কাছে আসতে পা দুটো থমকে গেল আদ্রর। নীল বর্ণের দু চোখে লাল আভা ছড়িয়ে পড়ল। রক্ত জবার ন্যায় টকটকে লাল চোখ দুটো এক দৃষ্টিতে বাগানের এক কোণায় দুটো মানুষের ওপর নিবদ্ধ। পূর্ব নিষ্পলক সে আছে তুলির দিকে। তুলির খানিকটা অস্বস্তি লাগলেও সামলে নিল। কোনো ক্রমেই আর আদ্র নামক মানুষটার কথা ভাববে না ও। আদ্রকে এড়িয়ে যাওয়া নিজের জন্য শ্রেয় মনে করল, কারণ সে তো আদ্রর যোগ্য নয়, তা আদ্রর নিজ মুখে স্বীকার করেছে। এমন বাক্য শোনার পর তুলির প্রচণ্ড কষ্ট হচ্ছে, তবু ইনশিতার জন্য নিচে এলো। কোনোভাবেই কাউকে বুঝতে দেওয়া যাবে না যে সে আদ্রর জন্য দুর্বল, তবে দেখা যাবে অযোগ্য বলে সরাসরি অপমান করা হবে তাকে। সেই ভয়ে তুলি পিছিয়ে গেল, আদ্রর মুখোমুখি না হওয়ার দৃঢ়পণ করল। মনে প্রাণে দোয়া করলো আদ্রর জীবনে যোগ্য কারো আগমন হোক। কিন্তু মন তুলির মরে যেতে ইচ্ছে করছে, আদ্রকে দেখাতে ইচ্ছে করছে কষ্টগুলো। চিল্লিয়ে বলতে চাইছে, মন দেখুন না ডাক্তার সাহেব, আমি ভিতরে ভিতরে মৃত্যুবরণ করছি, নিজের অস্তিত্ব হারিয়ে ফেলছি, দয়া করে রক্ষা করুন আমায়, ভিক্ষা দিন আমাকে। পূর্বের ডাকে ভাবনার জগৎ হতে বেরিয়ে এলো তুলি। অগোচরে কৌশলে মুছে নিল কার্নিশে লেগে থাকা জলটুকু। গলাটা বারবার ধরে আসছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু আজকাল চিৎকার করে কাঁদার সুযোগটুকু নেই। পূর্বের দিকে তাকিয়ে কান্না মিশ্রিত স্বরে বলে উঠল, গতকাল আসেননি যে, ভাইয়ের বিয়ে অথচ আপনি লট। আলতো হাসল পূর্ব, এক হাত পিছনে নিয়ে নম্র স্বরে জবাব দিল, আসলে একটা ফ্রেন্ডের অ্যাক্সিডেন্ট হয়েছে, ওকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম, তাই গতকাল আসতে পারিনি, কিন্তু মনে হচ্ছে আজ এসেই ভালো করেছি, নইলে তো এক শ্যামবর্ণার ফোলা ফোলা কান্না মিশ্রিত ডাগর ডাগর আঁখি দেয়, সর্বপ্রথম দেখার চান্সটুকু আমি মিস করে ফেলতাম। তুলি বুঝতে পারে পূর্ব তার চোখের পানি দেখে ফেলেছে, তাই ঠোঁটের কোণে মিথ্যে হাসি ফুটিয়ে বলে উঠল, কাজল দিলে আমার চোখের এমন দশা হয় আপনি। তুলি কথাটা সম্পূর্ণ করার আগে একটা শক্তপোক্ত বলিষ্ঠ হাত তার ডান হাতটা শক্ত করে চেপে ধরল। ভয়ার্ত চোখে পাশ ফিরতে চোখে পড়ল আদ্রকে। অন্তরাত্মা কেঁপে উঠল তুলির আদ্রর রক্তিম দৃষ্টি দেখে। পূর্ব আদ্রর তুলির হাত ধরে রাখতে দেখে রাগে হাত মুঠো করে নিল। তুলিকে নিজের দিকে টেনে নিল আদ্র। পূর্বের দিকে তীক্ষ্ণ নজর নিক্ষেপ করলো, তীর্যক কণ্ঠে বলে উঠল, রিল্যাক্স পূর্ব, সুস্থ আছো, এটা কি বেশি নয়? যে তোমার নয় তার জন্য রেগে যাওয়া নিছক। তাকে নিজের জন্য কল্পনা করার পূর্বে নিজের জীবন নিয়ে একবার চিন্তা করে নিও, কারণ আদ্র নিজের অস্তিত্বের অন্যের উপস্থিতি অনুভব করার আগেই সমাপ্তির পাতা টেনে দেয়। পূর্বের চোখে দুশ্চিন্তা ফুটে উঠল। যা বোঝার বুঝে গেল সে, কিন্তু সে পিছাবে না, কারণ তার মন তুলিকে ভালোবেসে ফেলেছে। তুলিকে না পাওয়ার কষ্টে জর্জরিত হতে চায় না সে। আপাতত চলে যাওয়া সঠিক মনে হলো তার। তুলি আদ্রের কথা না বুঝলেও
তার শক্তির কাছে পেরে উঠতে পারছে না। মনে পড়ে গেল আদ্রর বলা বাক্যটা। কষ্ট হলেও আদ্র তার হাত ধরে টান দিতেই চেঁচিয়ে বলল, হাত ছাড়ুন আদ্র ভাইয়া। ভ্রুক্ষেপ করল না আদ্র। রাগে ক্ষোভে কষে থাপ্পড় দিতে ইচ্ছে করছে তুলিকে। খুন করলেও তার এই রাগ কমবে না, কিন্তু নিজেকে কিভাবে খুন করবে সে? একটু থেমে তুলির শাড়ি ভেদ করে হাত দুটো কোমরে চেপে ধরল। কাছে টেনে নিয়ে রাগান্বিত স্বরে বলে উঠল, ছাড়বো না। তুলি তাচ্ছিল্যের স্বরে বলল, কেন ছাড়বেন না? কোন অধিকারে স্পর্শ করেছেন আমায়? আপনি আমার খালাতো ভাই। খালাতো ভাইকে এভাবে অধিকার খাটানোর অনুমতি আমি তো দেইনি। কথাগুলো বলতে গিয়ে অসহনীয় পীড়ন হচ্ছিল তুলির। কান্নাগুলো দলা পাকে গলায় আটকে গেল। বহু কষ্টে চেপে রাখলো ঠোঁট কামড়ে। আদ্রকে দেখাতে চায় না নিজের ভেঙে চুরে যাওয়া অনুভূতিগুলো, যারা কান্নারূপে বেরিয়ে আসতে চাইছে তার ডাক্তার সাহেবকে অপমান করার অপরাধে। আদ্র ফিসেল সরে বলল, অধিকার চাই তোমার? তুলি খানিকটা বিস্ময়কর দৃষ্টিতে প্রশ্নটা বোঝার চেষ্টা করল, কিন্তু চোখে পড়ল আদ্রর চোখের কোণে চিকচিক করা জল। পলক ঝাপটায় তুলি, সে কি ভুল দেখছে? আরেকবার দেখার আগে আদ্র তার হাত ধরে টানতে টানতে রাদীপ সাহেবের রুমের সামনে উপস্থিত হলো। বাড়ির সকল মেহমান বাহিরে স্টেজের কাছে। রাদীপ সাহেব ও সায়রা বেগম তৈরি হয়ে সেখানে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন। তখনই ছেলেকে দেখে দাঁড়িয়ে পড়লেন দুজন। বিস্মিত চোখে তাকালেন আদ্রর পিছনে থাকা তুলির দিকে। রাদীপ সাহেব ছেলের মুখের দিকে তাকিয়ে আঁতকে উঠলেন। সায়রা বেগম এগিয়ে গিয়ে কিছু বলতে যাবেন, পূর্ব মুহূর্তে রাদীপ সাহেব দাঁত দেখিয়ে বাধা দিলেন। হাত দেখে বাধা দিলেন। ছেলের দিকে চেয়ে আদ্র কণ্ঠে বললেন, ভিতরে আসো আদ্র। কি হয়েছে? তুলির হাত কেন ধরে রেখেছ? তুলি, তুই কি কিছু করেছিস প্রিন্সেস? আমার ছেলে রেগে আছে কেন? তুলি জড়তার সংকোচে আড়ষ্ট হয়ে পড়ল। জবাব দেওয়ার মতো কিছুই খুঁজে পেল না। এমন পরিস্থিতিতে পড়তে হবে খালাখালুর সামনে কল্পনা করেনি কখনো। আদ্র রাদীপ সাহেবের দৃষ্টি রেখে বিনত স্বরে বলল, আমি তুলিকে বিয়ে করতে চাই বাবা। আশা করি জীবনের প্রথমবার আপনার নিকট কিছু চাওয়ার বিনিময়ে আপনি আমায় ফিরিয়ে দিবেন না। বাক্যগুলো ঝংকার তুলে তুলির শ্রবণ গ্রন্থিতে পৌঁছালো। মুহূর্তে থমকে গেল তুলির পৃথিবীটা। রাদীপ সাহেবের হাসি মাখা মুখটা চোখে পড়ল তার। সে হাসি মুখখানা উপেক্ষা করে সায়রা বেগমের দিকে তাকিয়ে শান্ত ও স্পষ্ট কণ্ঠে বলে উঠল, কিন্তু আমি পূর্ব ভাইয়াকে বিয়ে করতে চাই খালামণি। কাঁদতে কাঁদতে হেসকে উঠে গেছে তুলির। আদ্রর হাত থেকে টুপ টুপ করে ফোঁটা ফোঁটা রক্ত ঝরছে ফ্লোরে। সাদা ফ্লোরে লাল রঙের তরল দেখে তুলির কান্নার পরিমাণ ক্রমশ বাড়ছে। তার মনে হচ্ছে এই রক্তক্ষরণ তার হৃদয়ে থেকে হচ্ছে। সেদিকে এক পলক চেয়ে থেকে চোখ বুজে কাঁপা কাঁপা স্বরে বলে উঠল, কবুল। পরপর আরও দুবার বলে মায়ের বুকে মাথা গুজে অঝোর ধারায় কাঁদতে লাগলো তুলি। আদ্র রক্তিম চেহারার দিকে তাকানোর সাহস আর তার নেই। অন্যায় করেছে সে, বিরাট অন্যায়। আজ তুলি উপলব্ধি করতে পারছে শুধু ভালোবাসলেই হয় না, ভালোবাসার মানুষটার উপর বিশ্বাস স্থাপন করতে হয়, বুঝে নিতে হয় মানুষটার অপ্রকাশিত অনুভূতি। আফসানা বেগম মেয়েকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরলেন। মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, কাঁদছিস কেন আম্মু? বিয়েতে কি তোর অমত ছিল? তুলি কাঁদতে কাঁদতে বলে উঠল, না আম্মু, আমি নিজের ইচ্ছেতেই বিয়ে করেছি, কিন্তু আদ্র ভাইয়া আর খালামণি তো আমাকে কখনো ক্ষমা করবে না। আমি কিভাবে ওনাদের মুখ দেখাবো? আমি নিয়ে চলো প্লিজ, নিয়ে চলো এখান থেকে। তুলির কান্না মিশ্রিত স্বরের কথাগুলো রুমে উপস্থিত সবারই কর্ণগোচর হলো। সায়রা বেগম ধীর পায়ে হেঁটে এসে তুলির পাশে বসলেন। আফসানা বেগমের কাছ থেকে টেনে নিজের কাছে আনলেন তিনি। কেঁদে কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে মেয়েটা। তার থেকে বেশি সারা চেহারা জুড়ে ভয় ও অনুশোচনার ছাপ। সায়রা বেগমের বুঝতে অসুবিধা হলো না, অনুশোচনায় কষ্টে ভিতর থেকে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে মেয়েটা। তিনি তুলের চোখের পানি মুছে দিলেন, মুখে হাসি ফুটিয়ে জাপটে ধরলেন নিজের সাথে। মমতার ছোঁয়া তুলি অশ্রু ভরা কণ্ঠে বলে উঠল, আমি তোমাকে ভুল বুঝেছি খালামণি, আমি ক্ষমার যোগ্য না। কেন তোমার বুকে জায়গা দিলে আমাকে? তবু বলবো আমায় ক্ষমা করে দাও। তুই যা দেখেছিস শুনেছিস তাই বিশ্বাস করেছিস, তোর কোনো দোষ নেই তুলি। তুই ছোট, কিন্তু এটা থেকে শিক্ষা নিবি, মনে রাখবি আমরা তোকে খুব ভালোবাসি।
সারা বেগমের বুকে মুখ গুজে নিঃশব্দে অশ্রু বিসর্জন দিতে লাগলো তুলি। আজ থেকে সে কারো অর্ধাঙ্গিনী, কেউ তাকে বউ বলে সম্বোধন করবে সবার কাছে। এভাবে নিজের ভালোবাসার মানুষটাকে নিজের করে পাবে কখনো ভাবেনি তুলি। মনের সুপ্ত কোণে সঞ্চারিত প্রণয় আজ যে সার্থক। কিন্তু তুলির ভয় হচ্ছে, তীব্র ভয় হচ্ছে আদ্র ক্ষমা করবে তো। কিছুক্ষণ আগে পূর্বকে বিয়ে করার কথা বলতেই আদ্র দ্রুত গতিতে তুলির হাতটা ছেড়ে দিল। প্রচণ্ড অবাক হলো তুলি আচমকা আদ্র হাত ছেড়ে দেয়াতে। আনত মস্তক তুলতেই চোখে পড়ল আদ্রর করুণ চাহনি, যে স্পষ্ট জানান দিচ্ছে আদ্র হৃদয়ে শ্রেষ্ঠ হওয়া ঝড়ের বেগ। সারা বেগম ছেলের চাহনি দেখে আটকে উঠলেন। এগিয়ে এসে তুলির দুহাত আঁকড়ে ধরে ভারত স্বরে বললেন, কি বলছিস মা? পূর্বকে কেন বিয়ে করবি? কারণ আমি আদ্র ভাইয়ের অযোগ্য খালামণি। নিচু স্বরে বলল তুলি। সায়রা বেগমের চোখ বড় বড় হয়ে এলো। তিনি অনায়াসে বুঝতে পারলেন তুলি আদ্র রুমে বলা কথাগুলো শুনে ফেলেছে, কিন্তু তুলি বোধহয় পুরো কথা শুনেনি। তুলি যদি পূর্বকে বিয়ে করে তাহলে ওনার ছেলে নিঃশেষ হয়ে যাবে। বহু কষ্টে 4 বছর আগে ছেলের মুখে এক চিলতে হাসি দেখার সৌভাগ্য হয়েছিল ওনার। ছেলেটা ছোট থেকেই একাকিত্ব নিয়েই কাটিয়েছে, নিজেকে গম্ভীর প্রকৃতির হিসেবে প্রকাশ করেছে সর্বদা। কলেজ জীবনে একটু আধটু সুখী হলেও তে স্থায়িত্ব হয়নি বেশি দিন, বরং নিজেকে আরও শক্ত করে গুটিয়ে নিয়েছিল আদ্র। রাগ হয়ে উঠেছিল তার চিরসঙ্গী, তার হৃদয়ে জমায়িত কষ্টের কাছে রাগের মাত্রা কম হলেও রাগকে প্রাধান্য দিয়েছে বেশি। ভাঙতে চায়নি সে, তাই তো নিজেকে গড়েছে কঠোরভাবে। পরিবার থেকে দূরে থেকেছে বছরের পর বছর। সারা বেগমের সামনে দাঁড়ানো মেয়েটার জন্য আদ্র 5 বছর পর ফিরে এসেছে বাড়িতে, একেবারের জন্য। নয়তো মাঝে মাঝে এলেও চলে যেত, নিজের ফ্ল্যাটে আলাদাভাবে থাকতো। ফ্ল্যাটটা আদ্র দাদা আদ্রর জন্য কিনে রেখেছিলেন, তিনি আদ্রকে চোখে হারাতেন। সারা বেগম তুলির দুহাত টেনে এনে বসালেন সোফায়, পাশে বসে কোমল স্বরে বলে উঠলেন, আমার ছেলের সাথেই তোর বিয়ে হবে মা। রনকের ফ্যামিলিকে আমরা না করে দিয়েছি, কিন্তু আমি তো গ্রাম্য মেয়ে, আদ্র ভাইয়ের অযোগ্য খালামণি। তোমরা আদ্র ভাইয়ের জন্য যোগ্য কাউকে খুঁজে নিও। তুলির ছলছল নয়ন দেখে এবার সবটাই পরিষ্কার হয়ে গেল সারা বেগমের। রাতে সবাই তৈরি হওয়ার সময় সারা বেগম আদ্রর রুমে গিয়েছিলেন। সকালবেলা রাদীপ সাহেবের বড় বোন মুমতাহিনা খানম বিশাল ঝামেলা করেছেন আদ্রের বিয়ে নিয়ে। উনি চাইছেন আদ্র ওনার ছোট মেয়ে রূপসাকে বিয়ে করুক। রাদীপ সাহেব রূপসাকে ছেলের বউ করে নিয়ে যাবেন বলে বড় বোনকে কথা দিয়েছিলেন, কিন্তু ছেলে বেঁকে যাবে তা তিনি ভাবেননি। তাছাড়া ছেলেকে তিনি খুব ভালোবাসেন, তাই ছেলের খুশি ওনার কাছে মুখ্য। আদ্র অন্য কাউকে বিয়ে করতে চায় সেটা জানতে পেরেই মুমতাহিনা খানম ইচ্ছে মতো গালাগাল করেছে সেই মেয়েকে। বাড়ির সবাই সেই খবর না জানলেও ড্রয়িং রুমে যারা উপস্থিত ছিল তারা সবাই জেনেছে। আদ্র সন্ধ্যার দিকে বাড়ি ফিরে কাজের মেয়ে রিমার কাছ থেকে সব শুনেছে। রিমা আবার আদ্র ভক্ত। বিয়ে উপলক্ষে আদ্রদের সাথে এসেছে এখানে। সব শুনে আদ্র হাত মুষ্টিবদ্ধ করে নিল। সারা বেগম ছেলের অবস্থা দেখে রিমাকে ধমকে আদ্রর পিছু পিছু রুমে এলেন। রুমে এসে হন্তদন্ত হয়ে বলতে শুরু করলেন, তুলি অযোগ্য, গ্রাম্য মেয়ে, এসব আমাদের দৃষ্টিতে না আদ্র। তোর ফুপি আম্মা রাগের মাথায় বলে ফেলেছে, প্লিজ কোনো সিন ক্রিয়েট করিস না, ইনশিতের বিয়েটা মিটে যাক। তার ছেলের হাসি হাসলো আদ্র, গম্ভীর কণ্ঠে বলে উঠল, তুলি অযোগ্য গ্রাম্য মেয়ে, আমার জন্য পারফেক্ট নয়। কথাগুলো ফুপু আম্মার কাছে শ্রেয় মনে হলেও মেয়েটা আমার চোখে আমার নিঃশ্বাসের কারণ। কাউকে আমি আমার নিঃশ্বাস কেড়ে নেওয়ার অনুমতি দেইনি, তাকে অপমান করারও না। কথাগুলো বলে আদ্র ওয়াশরুমে চলে গেল। উত্তপ্ত একটা নিঃশ্বাস ছাড়লেন সায়রা বেগম। অর্ধেক শোনা কথা আঁকড়ে ধরে পুরোটা বিবেচনা করা একদম উচিত নয়। সায়রা বেগম তুলিকে সবটা খুলে বললেন। সব শুনে স্তব্ধ হয়ে পড়ল তুলি। পরক্ষণেই প্রচণ্ড জোরে কেঁপে উঠল তার হৃদয়। আদ্রর রক্তাক্ত হাত দেখে চোখে টলটল করা জল গড়িয়ে পড়তে লাগলো অনবরত। সায়রা বেগমের সাথে ছুটে আসতে নিলে হাত দিয়ে থামিয়ে দিল আদ্র। মাথা নিচু রেখে ধরা গলায় বলল, তুলির মাথার ঘোমটাটা টেনে দাও মা। বাবা কাজী সাহেবকে নিয়ে আসছেন হয়তো, ওকে একবার জিজ্ঞেস করো তো পূর্বকে বিয়ে করতে চায় নাকি আমাকে। আদ্রের এমন ব্যবহার তুলি ঠিকমতো মানতে পারছে না। আদ্র তার সাথে রাগ দেখাচ্ছে না, কিছুই বলছে না, কিন্তু আদ্রর না বলা আর্তনাদ তুলি শুনতে পাচ্ছে। নিজের ওপর ভীষণ রাগ হচ্ছে। সায়রা বেগম কিছু বলার আগে তুলি দ্রুত গতিতে উত্তর দিল আদ্রকে, আমি আপনাকে বিয়ে করব।
তখন আদ্র মাথা তুলল না। সায়রা বেগম ছেলের হাতের মুঠোয় থাকা ছুরিটার দিকে তাকিয়ে চোখের পানি ফেলছেন। নিজের রাগ দমনের জন্য আদ্র রাগটা নিজের ওপর ঝাড়ছে। কখন যে আদ্র পাশের ঝুড়ি থেকে ছোট্ট ছুরিটা হাতে চেপে ধরছে কেউ খেয়াল করেনি। আর করলেই কি, এতে আদ্রর রাগ তুলির উপর দিয়ে যেত, যা আদ্র নিজেই চায় না। রাদীপ সাহেব বাহিরটা সামলিয়ে তুলির বাবা মা এবং কাজী সাহেবকে সাথে নিয়ে রুমে ঢুকলো। আদ্রর হাতের দিকে চাইতে ওনার বুকটা হাহাকার করে উঠল নিমেষে। ছেলের বিন্দুমাত্র কষ্ট ওনার সহ্য হয় না, তাই তো আদ্রর জন্য তুলির বাবা মার কাছে 2 বছর আগে তুলির হাত চেয়েছেন। তুলির বাবা মা প্রথমে ভীষণ ইতস্তত করেছিলেন, কেননা আদ্র তুলির থেকে বয়সে 10-11 বছরের বড়। কিন্তু রাদীপ সাহেব ও সায়রা বেগমের অনুরোধ ফেলে দিতে ব্যর্থ হলো। শেষমেশ তুলি ইন্টার ফাইনাল পরীক্ষার পর বিয়ে হবে বলে ঠিক করা হলো। অথচ এখন আদ্র জেদ ও তুলির কান্নার কাছে হার মানতে বাধ্য হলো সবাই। বিয়েটা হয়ে গেল একদম গোপনে। ইনশিতার বিয়ের পর অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিলেন 2 পরিবার মিলে।